এই নির্বাচনে আমাকে এলাকার জনগণ যেভাবে কষ্ট করে ভোট দিয়েছেন, কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন, সময় নষ্ট করেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে টেনশনের মোমেন্ট কখন ছিল আপনার? যখন শুনলাম যে কোনো সেন্টারে তারা আমাদের ব্যালট বাতিল করে দিচ্ছে, ব্যালটগুলোকে বাতিল করছে, ওটা ছিল টেনশনের মোমেন্ট। আপনি বলছিলেন যে আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছে আর কি। যেটা হলো প্রমাণ করলো ধৈর্যের ফল ভালো হয়। এটা খুব কষ্টকর ব্যাপার ধারণ করা, কিন্তু রেজাল্ট খুব সুইট। এটা হাদিস। এই জার্নিটা তো খুবই টার্মোয়েল ছিল জিনিসটার মধ্যে। নির্বাচন একটা আনন্দের ব্যাপার, এটা উৎসবের ব্যাপার। একটা নির্বাচন যুদ্ধক্ষেত্র না, কিন্তু বেসিক্যালি কেউ নির্বাচনের ক্ষেত্রটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল, যেটা কাম্য না। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনের ক্ষেত্রে রাখা উচিত, কিন্তু এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্রে বানিয়ে ফেলছে, শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য, আর কিছু না। আমরা যখন গতকাল নির্বাচনের ফলাফল গণমাধ্যমে তুলে ধরছিলাম, তখন 299টা আসনের দিকেই মানুষের অ্যাটেনশন ছিল, কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসলে জানতে চাচ্ছিল ঢাকা 8-এর কি অবস্থা। এতে মানুষের আগ্রহ ছিল যে এখানে বিএনপির একটা স্ট্যান্ডিং কমিটি মেম্বার ইলেকশন করতেছে এবং সে খুব ডিস্টার্ব হচ্ছে কারো দ্বারা। এই জন্য মানুষের আগ্রহ বেশি ছিল। যেভাবে আমাকে গালিগালাজ করছে, মানে মানুষের সামনে পাবলিকলি, জনসমক্ষে, এটা মানুষ আশা করে নাই। এই কারণে ফলটার জন্য তারা অপেক্ষা করছিল। এইটা যদি সে না করতো, সে আপনার মতো একজন ভেটারান পলিটিশিয়ানের সাথে কিভাবে ফেস করতো? মানে কৌশলের দিক থেকেও যদি চিন্তা করেন। আসলে আমি তো কোনো কৌশল অবলম্বন করি নাই। যেটা আমার সম্পর্কে মানুষের সামনে একটা আমার সম্বন্ধে যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে মানুষের কাছে, এটা করেই এসে নিজেকে হাইলাইটেড করছে কেউ। তো এটা একটা কৌশল, কিন্তু অপকৌশল। এটা ওর জীবনে একটা নির্বাচন হতে পারে, অন্য কারো। কিন্তু আমি তো একটা নির্বাচন করিনি, অনেকগুলো নির্বাচন করছি। আমার সঙ্গে অনেক বাঘা প্রার্থী ছিল এক সময়, কিন্তু এই নির্বাচনটা একটু ব্যতিক্রমী হয়ে গেছে। ভিন্ন রকম একটা লেসন দিল মনে হয় ফাইনালি এসে। আপনার প্রত্যেক মুহূর্তে একটা আপনি তো বলছেন যে আপনি মেন্টালি ডিস্টার্ব ফিল করেন সামটাইমস। হ্যাঁ, ওখানে সে সফল হয়েছে, ওখানে তার সফলতা আছে নিঃসন্দেহে, মানে কারো। কিন্তু সেটা একটা কম্পিটিশনে চলেও এসেছিল, এবং আপনি নিজেও বলছিলেন যে নির্বাচনে কে জিতবে সেটা আসলে কখনো আগে ডিক্লেয়ার করার বিষয় না। কিন্তু মানুষ তো যারা পলিটিক্স করে তারা তো তাদের ভোটারদের মধ্যে কনফিডেন্স তৈরি করার জন্য একটা পজিশন নেয়। এই ধরনের অপপ্রচার কখনো কনফিডেন্স তৈরি করার কৌশল হতে পারে না। আমরা যদি যা কিছু বলা হয়েছে, কিন্তু অপপ্রচার, কোনো প্রচার তো না। পলিটিশিয়ানদের বা ক্যান্ডিডেটদের সব আসনেই এক ধরনের কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, যে আপনাকে আমি এই সার্ভিস দিব, এলাকার এই উন্নয়ন করব। কিন্তু এই যে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক বা এই ধরনের আলোচনার কারণে এইবারের নির্বাচনে কিন্তু এই আসনের মানুষজন যে ক্যান্ডিডেটের প্রতিশ্রুতি কি সেটা নিয়ে খুব বেশি আলোচনা ছিল না, তাই না? বিষয়টা হলো, যদি মানে অসময় নির্বাচন না হতো, যদি আমার সমপরিচিত থাকতো, তখন কমিটমেন্টের ব্যাপারটা আসতো। এখন অন্য প্রার্থীদের তো এই এলাকায় কমিটমেন্ট করার কিছু নাই ওদের, কারণ ওরা তো এই এলাকার লোক না। এমনকি এখনো যদি তোমাকে বলি যে তুমি একটু ইন্টারভিউ নিয়ে আসো, তাহলে ঠিকানা পাও কিনা খুঁজে। সে তো আপনাকে ডাইরেক্ট হচ্ছে যে গ্যাংস্টার বলেছে, আপনাকে চাঁদাবাদ বলেছে, আর বলছে তো অনেক কিছু বলছে, মাদক সম্রাট বলছে, আর কত কিছু, মানে ওই যখন যে আসে বলছে আর কি। অর্থাৎ যে ভাষাগুলো ওর জানা আছে, যে ভাষাগুলো প্র্যাকটিস করে আসছে, ওই ভাষাগুলোই প্রয়োগ করেছে আমার উপরে। ওই সময়টাতে আপনি আসলে কেমন ফিল করতেন? না, আমি কিছু আমি খারাপ ফিল করিনি, আমি ইয়ে করছি। এবং আপনি লাস্ট বলেছেন যে আল্লাহ যেন আমাকে ইলেকশন পর্যন্ত ধৈর্য সময় দেয়। এখন তার ব্যাপারে আপনার মন্তব্য কি? না, আমার আগের প্রতি মন্তব্য, আমার কোনো মন্তব্য নেই। শুধু এটুকু বলবো যে আল্লাহ যেন ম্যাচিউর করে ব্রেনের দিক থেকে। যদি দেশকে ভালোবাসে, দেশের একজন পলিটিশিয়ানকে রেসপেক্ট দিতে হবে। আমরা তো একদিনে এখানে আসি নাই, যেটাই বলুক আমাকে, খারাপ বলুক ভালো বলুক, যেটাই বলুক, কি যে যাই বলুক,
এখানে তো আমরা একদিনে আসিনি, তাই না? আমরা ধীরে ধীরে ধাপে ধাপে উঠে আসি। কেউ যদি ওখানে হঠাৎ করে যেতে চায়, এটা পসিবল না। আপনার কি তার উপর কোনো রাগের ব্যাপার থাকবে কিনা, আছে কিনা? হিন্দিতে একটা কথা আছে, রাত গাই বাদ গাই। নির্বাচন গেছে, সব শেষ হয়ে গেছে, আর কিছু কি আর কি আছে? মানে আপনাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে কিনা? কেন হতে পারবে না? আমার তো ওর সঙ্গে জীবন আমার কথা হয়নি কোনোদিন, সামনাসামনি দেখা হয়নি কোনোদিন। তো সৌহার্দ্য হবে কি হবে না, ওটা দেখা হওয়ার পরে, কথা হওয়ার পরে বোঝা যাবে। না, আমরা কিন্তু অনেকেই আসতে পারে। বিএনপির চেয়ারম্যানের আসনে কি হবে, জামাতের আমিরের আসনে কি হবে, তার চেয়েও এই আসনের প্রতি মানুষের আকর্ষণ ছিল। এবং শেষ মুহূর্তের সময়টা আপনার কেমন কেটেছে? যখন রেজাল্ট পেলেন তখন আপনার অনুভূতির জায়গাটা কেমন? আমার অনুভূতি একটা যেটা ছিল, সেটা শুনলে খারাপ লাগবে অনেকের, কিন্তু সেটা হলো যে এতগুলো ভোট পাওয়ার তো কথা না ওর। তারপর এতগুলো ভোট পায় কি করে? এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে তো বিশাল রকম। বলেন। হ্যাঁ, অফকোর্স ওদের একটা টিম ছিল, কালকে আমি চোখে দেখাই। 1000-এর একটা ফোর্স ছিল, 1000, প্রায় 1000-এর মতো। এটা 18 থেকে 22 বছরের ছেলেদের। তারা বিভিন্ন সেন্টারে গেছে, পুলিশ সেন্টারে গেছে, ঢুকে সিল মারতে চলে আসছে। এটা ব্যালট পরীক্ষা করলে পাওয়া যাবে। তারাও তো আপনার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে। আমার বিগত রাজনৈতিক জীবনের পাঁচটা এই করেছি, আমি নির্বাচন করেছি, কোনো রেকর্ড নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বলেন বা এই আসনের রাজনীতিতে বলেন, মির্জা আব্বাস তো একজন ক্যারেক্টার। সেখানে আপনার আসনে এসে আপনার যে ভোট ব্যাংক, আপনার যে জনবল, সব মিলিয়ে কি আরেকজনের পক্ষে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব এখানে? এখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক অপকৌশল, অপকর্ম কিছু আছে না, তার একটা পার্ট। আপনি মেয়র ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি অনেকবার হচ্ছে যে নির্বাচন করেছেন, রাজনীতিতে আপনার ভূমিকা। এইবারের বিষয়টা নিয়ে আসলে আপনার মূল্যায়ন যদি কোনো কিছু থাকে? না, মূল্যায়ন হলো কি, মানে আমাদের একটা বিশেষ বয়সের ছেলে মেয়েদের ক্যারেক্টার সে খারাপ করে দিচ্ছে। মুরব্বীদেরকে গালিগালাজ করা যায়, এটা আমাদের দেশে এই প্রচলনটা ছিল না। তো আমি বলবো যে এই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকেন। আপনি বলছেন যে এটা একটা সংক্রামক হতে পারে? অফকোর্স